আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা আমি যদি দেখি যে তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা কি, এটা অনেকটা তড়িৎ কী বলে ওটাকে, তড়িৎ মানে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রাহিতা না কী বলা হয়, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, ঠিক আছে, তার কাছাকাছি কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে। লেটস সে আমি যদি চিন্তা করি যে একটা সমযোজী বন্ধন, ঠিক আছে, সমযোজী বন্ধন চিন্তা করি, তাহলে লেটস সে এ আর মানে সমযোজী বন্ধন যদি চিন্তা করি, সমযোজী বন্ধন দু ধরনের হতে পারে। আইদার এটা হোমোনিউক্লিয়ার অথবা হেটেরোনিউক্লিয়ার, ঠিক আছে। হোমোনিউক্লিয়ার মানে এই হাইড্রোজেন টাইপের, অর্থাৎ যে দুটো অ্যাটম দিয়ে ওই সমযোজী বন্ধনটা হয়েছে সেই দুটো অ্যাটম একই, হ্যাঁ, হোমোনিউক্লিয়ার, যাদের নিউক্লিয়াস দুটো সেম। এর একটা জেনারেল উদাহরণ হতে পারে যে এ অ্যাটম তার সঙ্গে এ অ্যাটমের বন্ধন, এটা হচ্ছে হোমোনিউক্লিয়ার কোভ্যালেন্ট বন্ড, বা একটু ভালো করে বললে হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক বন্ড বলা যেতে পারে। আর হেটেরোনিউক্লিয়ার কীরকম, দুটো আলাদা, যেমন HCl, ঠিক আছে, যেমন HF, যেমন OH এক্সেট্রা, ঠিক আছে। ইন জেনারেল কীভাবে লিখে যেতে পারে, AB টাইপ। এবার সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা জানি যে সমযোজী বন্ধন কীভাবে তৈরি হয় না, এ যদি আমি ধরি তাহলে এই বন্ধনটার মধ্যে দুটো ইলেকট্রন আছে, এই বন্ধনটায় দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এই এ থেকে আসছে এবং একটা ইলেকট্রন এই এ থেকে আসছে, দিয়ে একটা ইলেকট্রন ডেন্সিটি তৈরি হচ্ছে, অ্যান্ড সেই দুটো ডেন্সিটিকে এই এ এবং এই এ দুজনই নিজেদের বলে দাবি করছে, ঠিক আছে। তো এই পার্টিকুলার ক্ষেত্রে যেহেতু দুটোই এ, ফলে একটা ইলেকট্রনের প্রতি এই এ আর এই এ, মানে এইখানে যদি এর বদলে হাইড্রোজেন হতো তাহলে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ইলেকট্রনের প্রতি ইলেকট্রনটাকে ধরে প্রতি আকর্ষণ যদি আকর্ষণ যদি ধরি, সেই দুজনের ক্ষেত্রেই সেম। ফলে এইখানে যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে, এই ডেন্সিটিটাকে এই এও যে পরিমাণ পুল করে রেখেছে, এই এও সেই পরিমাণই পুল করে রেখেছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাই এ বির ক্ষেত্রে খেয়াল করি, তাহলে কিন্তু দুজনেই ইলেকট্রন দিয়ে তৈরি করেছে, ঠিক কথা, কিন্তু এই ইলেকট্রন ডেন্সিটি যেটা সিমেট্রিক্যাল থাকার কথা ছিল, অর্থাৎ এই ইলেকট্রন ডেন্সিটিটা সিমেট্রিক্যাল, এ এবং বি এর মাঝখানে আছে, এবং এও ওই ইলেকট্রন ডেন্সিটিকে যতটা দাবি করছিল বিও ততটাই দাবি করা উচিত ইন প্রিন্সিপাল। তাহলে ওটা অ্যাকচুয়ালি 100% কোভ্যালেন্ট বন্ড হবে। কিন্তু দেখা যায় কি, যেহেতু এ আর বি দুটো ডিফারেন্ট অ্যাটম হয়ে গেল, সেই দুটো ডিফারেন্ট অ্যাটম হওয়ার জন্য ওই যে বন্ডেড ইলেকট্রন পেয়ারটা রয়েছে, এই বন্ডেড ইলেকট্রন পেয়ারটাকে এ যতটা আকর্ষণ করছে নিজের দিকে, বি অন্যরকম করছে, আইদার এর থেকে বেশি করছে অথবা বি থেকে এর থেকে কম করছে, ঠিক আছে। এই যে মানে ইলেকট্রন গেইন এনথ্যালপির ক্ষেত্রে, আমরা কি দেখেছি যে কোন একটা গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটম, সেই গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটমের ভিতরে আমি আরেকটা ইলেকট্রনকে প্লেস করতে চাইছি, তার সর্ববহিস্থ কক্ষপথে আমি আরেকটা ইলেকট্রনকে প্লেস করতে চাইছি, আর এইটা করার জন্য আমাকে যে পরিমাণ এনার্জি খরচা করতে হবে বা যে পরিমাণ এনার্জি উদ্ভূত হবে এই ঘটনাটা করার ফলে, সেটাই হচ্ছে ইলেকট্রন গেইন এনথ্যালপি। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়, ইলেকট্রোনেগেটিভিটিতে বলা হয় ইলেকট্রন গেইন এনথ্যালপির ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে গ্যাসিয়াস অ্যান্ড আইসোলেটেড অ্যাটম। একটাই অ্যাটম আছে গ্যাস ফেজে একা, আশেপাশে ইন প্রিন্সিপাল কোনো অ্যাটম নেই, তার সর্ববহিস্থ কক্ষপথে আমি একটা ইলেকট্রনকে প্লেস করতে চাইছি।
আর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এমন একটা প্রপার্টি, যে প্রপার্টির জন্য একটা সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো অ্যাটম, সেই সমযোজী বন্ধনের যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে আকর্ষণ করে, তাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞাটা খানিক এরকম হতে পারে যে একটি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে একটি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করা করবার গুণগত পরিমাণকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে হবে। ঠিক আছে, সেখানে কোনো একটি পরমাণু সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে, ইলেকট্রন নেগেটিভিটির ক্ষেত্রে, ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে একটা ইলেকট্রন আমরা তার সর্ববহিস্থ কক্ষপথে প্লেস করতে চাইছি, তার জন্য যে আমরা এনার্জি পাচ্ছি। ঠিক আছে, আর এক্ষেত্রে হচ্ছে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ওই সমযোজী বন্ধনটা সৃষ্টির জন্য যে দুটো ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় তৈরি হয়, যে কোনো বন্ড বানিয়ে হচ্ছে দুটো ইলেকট্রন মিলে একটা জোড়, সেই ইলেকট্রন জোড়টাকে, ওভারঅল ইলেকট্রন জোড়টাকে, অর্থাৎ দুটো ইলেকট্রনকে নিজের দিকে টানার যে ক্ষমতা, ঠিক আছে, এবং সেই আকর্ষণ ক্ষমতার গুণগত পরিমাণ, গুণগত পরিমাণ মানে হচ্ছে এটা কিন্তু এক্স্যাক্টলি মেজারেবল নয়। যেমন এনার্জি বা এনথালপির ক্ষেত্রে আমরা বলি যে আমি একটা সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রনকে প্লেস করতে চাই, বা সর্ববহিস্থ কক্ষপথে অলরেডি থাকা একটা ইলেকট্রনকে বের করে নিতে চাই। এই প্রসেসটা করার জন্য আমার যে পরিমাণ এনার্জি চেঞ্জ হচ্ছে বা যে পরিমাণ এনথালপি চেঞ্জ হচ্ছে, এই যে পরিমাণ এনার্জি চেঞ্জ বা যে পরিমাণ এনথালপি চেঞ্জ, এগুলো এক্স্যাক্টলি কোয়ান্টিফায়েবল মেজারমেন্ট, অর্থাৎ আমি মাপতে পারি এক্স্যাক্টলি। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিকে কিন্তু বেসিক্যালি ওটা একটা কোয়ালিটেটিভ, যে এ কতটা আকর্ষণ করবে। লাইক আমি যদি চিন্তা করি যে একটা হাইড্রোজেন ফ্লুরাইড বন্ড আছে আর ধর একটা হাইড্রোজেন আয়োডাইড বন্ড আছে, তাহলে আমি এখানে চিন্তা করতে পারি যে এইখানে যে ইলেকট্রন জোটটা আছে, এই ইলেকট্রন জোটটাকে, যেহেতু ফ্লুরিন একটা ভীষণ ছোট অ্যাটম, ফলে ওর সর্ববহিস্থ কক্ষপথে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা, যদিও ইলেকট্রোনেগেটিভিটি এবং ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটো কমপ্লিটলি আলাদা জিনিস, কিন্তু তথাপি যে অ্যাটম সাধারণভাবে যে অ্যাটম তার সর্ববহিস্থ কক্ষপথে আরেকটা ইলেকট্রনকে প্লেস করলে সেই ইলেকট্রনটাকে বেটার আকর্ষণ করে ধরে রাখতে পারে, অর্থাৎ যার ইলেকট্রন অ্যাফিনিটির মানটা ভালো হয়, তার ইলেকট্রোনেগেটিভিটির মানও সাধারণভাবে ভালো হয়, কারণ প্রায় একই রকম ফেনোমেনা রয়েছে। কারণ আমি যদি খেয়াল করি যে এই এইচএফের ক্ষেত্রে, যদি আমি খেয়াল করি যে হচ্ছেটা কি, যে এই এইচএফের ক্ষেত্রে যদি সমযোজী বন্ধন ধরি, তাহলে একটা ইলেকট্রন হাইড্রোজেন থেকে এসছে, একটা ইলেকট্রন ফ্লুরিন থেকে এসছে, তাই না, ফ্লুরিন থেকে এসছে, তাহলে বেসিক্যালি হচ্ছে যে ফ্লুরিন তার একটা অ্যাটম মিলেই তো এটাই তো, এটা হচ্ছে নিউট্রাল ফ্লুরিন অ্যাটম, নিউট্রাল ফ্লুরিন অ্যাটম। ঠিক আছে, কারণ ফ্লুরিনে যতগুলো ইলেকট্রন আছে তো ছিলই, ফ্লুরিনের আরও একটা ইলেকট্রন দরকার স্টেবল থাকার জন্য, সেই ইলেকট্রনটা দিচ্ছে কে, সেই ইলেকট্রন দিচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এটা অনেকটাই ইলেকট্রন এনথালপির মতো, ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটির মতোই, কিন্তু এখানে কোনো আইসোলেটেড অ্যাটমে একটা ইলেকট্রন ঢোকানো হচ্ছে না, বরং
একটা সমযোজী বন্ধন থাকা অবস্থায় ওই বন্ধনে সেই অ্যাটমটা যে ইলেকট্রনটা দিয়েছে সেইটা এবং আরেকজন যে ইলেকট্রনটা কন্ট্রিবিউট করেছে এই টোটাল ইলেকট্রন পেয়ারটাকে সে নিজের দিকে টানছে। অর্থাৎ এখানেও একটা ইলেকট্রনের প্রতি অ্যাটমটির আকর্ষণের গল্প আছে এবং সেই জন্যই সাধারণভাবে ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন গেইন এনথালপি ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে একটা সিমিলারিটি লক্ষ্য করা যায়। যেমন ফ্লুরিন একটা ছোটো অ্যাটম এবং ফ্লুরিনের সর্ববহিষ্ঠ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেটা ধরে রাখার চান্স অনেক বেশি এবং ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটিও বেশি হবে। অ্যান্ড দেন সেই কারণেই বেসিক্যালি যে HF আর HI এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে এই ইলেকট্রন পেয়ারটাকে ফ্লুরিন মোর নিজের দিকে আকর্ষণ করে রাখবে দেন আয়োডিন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটিকে কাই দিয়ে রিপ্রেজেন্ট করে, কাই অফ ফ্লুরিন ইজ গ্রেটার দেন কাই অফ আয়োডিন। ঠিক আছে, এবং এটা কিন্তু একটা গুণগত পরিমাণ, এর এক্স্যাক্টলি মাপ ওভাবে মেজার করা যায় না। ঠিক আছে, এখান থেকে একটা ছোট্ট অন্য জিনিস বলে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যেটা আমরা ফাজান্স রুল বলে কেমিক্যাল বন্ডিংয়ে পড়ে থাকি। রুলটা আমি কিছুই বলছি না এখন। ফাজান্স রুলের বেসিসটা হচ্ছে এটাই যে ফাজান্স রুল বলা হয় যে কোনো বন্ডই ফাজান্স রুলে কতগুলো রুল আছে যে কোনো একটা কেমিক্যাল বন্ডিং সেটা কত পার্সেন্ট আয়নিক বা কত পার্সেন্ট কোভ্যালেন্ট সেটা ফাজান্স রুল দিয়ে এস্টিমেট করা হয়। ফলে আমি রুলের ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ফাজান্স রুল যেটা বলে তার বেসিক মিনিংটা এটাই যে নো বন্ড ইজ নো রিয়েল বন্ড ইজ 100% আয়নিক অর কোভ্যালেন্ট। ঠিক আছে, অর্থাৎ কোনো বন্ডই প্রকৃতিতে অ্যাকচুয়াল যে বন্ডগুলো আমরা দেখি সেই কোনো বন্ডগুলোই 100% আয়নিক বা 100% কোভ্যালেন্ট নয়। তথাপি আমরা খানিকটা বলতে পারি যে একমাত্র এখানে একটা স্মল একমাত্র হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে 100% কোভ্যালেন্ট বন্ড বলা যেতে পারে। হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক গ্যাস মানে কারা? যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো। অর্থাৎ এখানে যেহেতু দুদিকেই একই অ্যাটম রয়েছে, একই নিউক্লিয়াস রয়েছে, ফলে এই ইলেকট্রন জোটটার প্রতি দুজনের আকর্ষণই কম বেশি সিমিলার হবে। ঠিক আছে, কিন্তু যে কোনো হোমোনিউক্লিয়ার কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রেই হবে না কিন্তু। যেমন যদি এরকম আমরা ভাবি যে লেটস সে এইখানে আমরা যদি এই বন্ডটার দিকে তাকাই, এই বন্ডটাও কিন্তু একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক কোভ্যালেন্ট বন্ড, কিন্তু খেয়াল রাখতে হবে যে এইখানে এই কার্বনটার যে স্ট্যাটাস, এই কার্বনটা আর কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, হ্যাঁ, তাদেরও একটা ইলেকট্রোনেগেটিভিটি আছে, অর্থাৎ এই বন্ডগুলোর একটা ইলেকট্রোনেগেটিভিটি থাকবে। এটাকেই অর্গানিক কেমিস্ট্রি ইন্ডাকটিভ এফেক্ট বলে। আমরা এটা এখানে পড়ছি না, কিন্তু সেম অ্যাজ এখানে আছে মিথাইল গ্রুপ, ফলে তাদের আবার এই মিথাইল গ্রুপ আবার এই বন্ডগুলোকে অন্যরকমভাবে পোলারিটি করছে। ফলে যদিও এই কার্বন কার্বন বন্ড, এই বন্ডটা একটা কোভ্যালেন্ট ডায়াটমিক হোমোনিউক্লিয়ার ডায়াটমিক কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এই দুটো কার্বনের স্ট্যাটাস কিন্তু সেম নয়। যেহেতু দুটো কার্বনের স্ট্যাটাস সেম নয়, এইখানে যে ইলেকট্রন পেয়ারটা আছে হোমোনিউক্লিয়ার কোভ্যালেন্ট বন্ড হওয়া সত্ত্বেও এইখানের ইলেকট্রনটাকে দুজনের সমানভাবে পুল করবে না। আর সেই কারণেই আমি এক্স্যাক্টলি এটাকে 100% কোভ্যালেন্ট বন্ড বলতে পারবো না। একমাত্র হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল তাদের ক্ষেত্রেই বলা যেতে পারে যে 100% কোভ্যালেন্ট বন্ড আছে। কারা এই হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল? দেয়ার আর 7
there are 7 homonuclear diatomic molecule। কি দ্বারা না, সেটাকে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, মানে এমনি খুঁজলে পাওয়া যেতে পারে, মনে রাখার সব হচ্ছে হ্যাভ নো ফিয়ার অফ আইস কোল্ড বিয়ার। ঠিক আছে, এবং এটাকে যদি আমরা টানি হ্যাভ ফর এইচ, নো ফর নাইট্রোজেন, তাহলে হাইড্রোজেন, নাইট্রোজেন, এফ ফর ফ্লুরিন, ও ফর O2, আই ফর I2, কোল্ডেড Cl2, Br2। ঠিক আছে, এই 7টাই আমাদের হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল রয়েছে, এবং এরাই মূলত, এদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোভ্যালেন্ট বন্ডটা মোটামুটি 100% কোভ্যালেন্ট। ইন আদার কেস অলওয়েজ মনে রাখতে হবে যে ইন আদার এনি টাইপ অফ বন্ড, সেটা না তো 100% কোভ্যালেন্ট বন্ড, না তো 100% আয়নিক বন্ড। কোন বন্ড কতটা আয়নিক কতটা কোভ্যালেন্ট, এটা যেটাকে আয়নিক ক্যারেক্টার বলা হয়, সেই আয়নিক ক্যারেক্টারটাই ফাজান্স রুল দিয়ে বের করা হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন কোনো রিয়েল বন্ড 100% আয়নিক বা 100% কোভ্যালেন্ট নয়? তার কারণ হচ্ছে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে বলা হয় যে দুটো অ্যাটম, লেটস সে এ আর বি, এরা একটা একটা করে ইলেকট্রন দিয়ে এখানে একটা ইলেকট্রন ডেন্সিটি তৈরি করলো, অ্যান্ড এই ডেন্সিটিটা ইজ ইকুয়ালি শেয়ার্ড বাই বোথ টু অ্যাটম যারা বন্ড পার্টিসিপেট করছে। অর্থাৎ এই ডেন্সিটিটাকে এ যতটা শেয়ার করবে এও ততটাই শেয়ার করবে। এটাই হচ্ছে একটা 100% কোভ্যালেন্ট বন্ডের গল্প। ঠিক আছে, কিন্তু কি দেখা যেটা যায় সেটা হলো যে একমাত্র যদি দুপাশেই এ অ্যাটম অর্থাৎ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল না হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে এর ইলেকট্রোনেগেটিভিটি আর বি এর ইলেকট্রোনেগেটিভিটি এই দুটো নট ইকুয়াল হবে। আইদার এ এর ইলেকট্রোনেগেটিভিটি বি এর থেকে বেশি হবে, অথবা বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি হবে। যদি আমি একটা পার্টিকুলার কেস নিয়ে কথা বলি, লেটস সে এ এর ইলেকট্রোনেগেটিভিটি ইজ গ্রেটার দ্যান বি এর ইলেকট্রোনেগেটিভিটি, তখন কি হবে? তখন এইখানে যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে, এই ডেন্সিটিটা মোর, যেহেতু এ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই ডেন্সিটিটা মোর এ বেশি টেনে রেখে দেবে, বি কম পাবে। অর্থাৎ এখানে এটা অ্যাকচুয়ালি দেখতে হয়ে যাবে এরকম খানিকটা বি, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটিটা মোর এ নিজের কাছে টেনে রাখলো, বি খানিকটা কম পেল, এবং সেই জন্যই সেখানে একটা পার্শিয়াল চার্জ সেপারেশন তৈরি হবে। এ এর মাথায় এক ডেল্টা নেগেটিভ, বি এর মাথায় ডেল্টা পজিটিভ। ডেল্টা কেন? কারণ পুরোপুরি ইলেকট্রনটা এর দিকে শিফট হয়ে যাচ্ছে না, ইলেকট্রোনেগেটিভিটির কারণে খানিকটা শিফট হয়ে আছে। এই খানিকটাটা কতটা, এটা ডিপেন্ড করবে যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা কত বেশি। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যত বেশি হবে তত এই ডেন্সিটিটা মোর সেপারেটেড হবে। ঠিক আছে, অর্থাৎ যদি একটা ভীষণ ইলেকট্রো পজিটিভ অ্যাটম এবং একটা ভীষণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই দুজনকে যদি বন্ডিংয়ে করা হয়, তাহলে দের ইজ এ পসিবিলিটি যে ওই ইলেকট্রন ডেন্সিটিটা মোটামুটিভাবে যেটা ভীষণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তার মাথাতেই ইলেকট্রন ডেন্সিটিটা বসবে, আর যেটা ভীষণ ইলেকট্রো পজিটিভ অ্যাটম সে পায় কিছুই পাবে না। ঠিক আছে, এবং সেটাই হয়ে যাবে আবার যে একটা আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ড হচ্ছে একটা স্পেশাল কেস অফ কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ড হচ্ছে একটা স্পেশাল কেস অফ কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, যেখানে কি হচ্ছে, লেটস সে সোডিয়াম ক্লোরাইডকে এইভাবে ভাবা যেতে পারে যে আসলে জানো তো সোডিয়াম ক্লোরাইড একটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মাঝখানে যে ইলেকট্রন ডেন্সিটি, যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির থেকে অনেক বেশি, ফলে সোডিয়াম আর ক্লোরিনের মাঝখানে যে ইলেকট্রন ডেন্সিটি সেটা মোস্টলি ক্লোরিনের মাথায় শিফট হয়ে বসে থাকে, হ্যাঁ, দেন সোডিয়াম। অর্থাৎ এটা খানিক এরকম হয়ে বসে থাকে, প্রায় সব ইলেকট্রন ডেন্সিটি কি হবে, ক্লোরিনের মাথায় শিফট হয়ে বসে থাকে। ঠিক আছে, সোডিয়াম কিছুই পায় না। ফলে এতক্ষণ যেটা আমি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস লিখছিলাম, যদি আমি এইভাবে ধরি যে মোস্ট অফ দ্য ইলেকট্রন ডেন্সিটি ক্লোরিনের মাথাতেই শিফট হয়ে গেছে, সোডিয়াম কিছুই পায়নি, তাহলে আমি এটাকে চাইলে প্লাস লিখতে মাইনাস লিখতে পারি। এবং আয়নিক বন্ডের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রনটা প্রপারলি শেয়ার হয় না, অর্থাৎ আয়নিক বন্ডিংয়ের ক্ষেত্রে এই যে এটাকেই বলে ডিফর্মেশন বা পোলারাইজেশন, এই যে পোলারাইজেশনটা হচ্ছে, এই পোলারাইজেশনটা
অ্যাট এক্সট্রিম ঘটে, ঠিক আছে, অ্যাট এক্সট্রিম ঘটে, এবং আমরা এটাকে লিখতে পছন্দ করি Na+Cl-, অর্থাৎ অ্যাজ ইফ এখানে কোনো ইলেকট্রন শেয়ার নেই। ক্লোরিন পুরো ইলেকট্রনটা নিয়ে নিয়েছে, সোডিয়াম পুরো ইলেকট্রনটা করেছে। বাট এগেইন সোডিয়াম ক্লোরাইডও কি 100% এই সেপারেশনটা হয়? না, আমরা উই কান্ট সে দ্যাট। ফলে কোনো বন্ডই, কোনো রিয়েল বন্ডই 100% কোভ্যালেন্ট বা 100% আয়নিক হয় না। দেয়ার ইজ আ মেজারমেন্ট যেটাকে বলা হয় আয়নিক পার্সেন্টেজ বা পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, যেটা ফাজেন্স রুল দিয়ে ক্যালকুলেট করা হয়। তার বেসিসটা হচ্ছে বেসিক্যালি এইখানে, ঠিক আছে। এখন আমরা বললাম যে ইলেকট্রোনেগেটিভিটি একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা ঠিক চট করে মেপে উঠতে পারি না। মানে বাই ডেফিনেশন এটাকে মাপার কোনো বন্দোবস্ত নেই। এটা একটা কোয়ালিটেটিভ, যে দেখো ওখানে একটা কোভ্যালেন্টলি বন্ডেড ইলেকট্রন পেয়ারকে কে কতটা নিজের দিকে টানছে, এটা তার হিসেব। খুব ভালো কথা, তাই যদি হবে তাই। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মানুষ তো এখানে বসবে না, ঠিক আছে, মানুষ এখানে বসে থাকবে না, এবং মানুষ এটাকে মেজার করার চেষ্টা করবে, ঠিক আছে। তোদের বইতে এটা মেজারমেন্টটা নিয়ে কিছু কথা বলার নেই। মেজারমেন্টটা কে, হ্যাঁ, এক থাকছে, একের মধ্যে দুই যায় না, আচ্ছা। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, মানুষ তো বসে থাকবে না, মানুষ ওটাকে মাপা যায় না, মানে বাই ডেফিনেশন ইলেকট্রোনেগেটিভিটির কোনো মাপের গল্প নেই। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিকে কোয়ান্টাইজ করতে তো চাইবে, যে জিনিসকে মাপা যায় না সেই জিনিসকে মানুষ মাপতে তো চাইবে। তো এইটার উপর ভিত্তি করে ইলেকট্রোনেগেটিভিটি মাপার মূলত দুটো আলাদা আলাদা স্কেল আছে। একটার নাম হচ্ছে পাউলিং স্কেল, যেটা লাইনাস পাউলিংয়ের নামে, আর আরেকটা হচ্ছে মুলিকেন স্কেল, যেটা মুলিকেনের নামে। মুলিকেনের পুরো নামটাকে আমি ভুলে গেছি। মুলিকেন স্কেল পুরো নামটা মনে পড়ছে না। মুলিকেন স্কেল, আরেকটা হচ্ছে অ্যালরেড ব্রোচো, ঠিক আছে। মানে এই দুটো, এই তিনটে এই ক্ষেত্রে বলা যায়, যদিও আমি জাস্ট এক্সপ্রেশনটা বলার জন্য বলবো, এটার কোনো এক্সপ্লেনেশন আমরা যাব না, একমাত্র ইয়েটা ছাড়া, মুলিকেনটা ছাড়া, ঠিক আছে। অ্যালরেড ব্রোচো, ঠিক আছে। আচ্ছা, এই তিনটে স্কেলেই মোরাললেস ইলেকট্রোনেগেটিভিটির যে ট্রেন্ড, সেটা খুব যে বদলে যায় তা নয়, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটির ট্রেন্ড মোটামুটি সেমই থাকে, অর্থাৎ এরকম নয় যে একটা স্কেলে একজনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে, অন্য একটা স্কেলে দেখলে তার ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছে। ট্রেন্ডের গল্পটা যে কোনো স্কেলে মাপলে পরেই ব্যাপারটা সেম থাকে, কিন্তু
স্কেলের এককটা খানি এইভাবে ভাবা যেতে পারে যে স্কেলের এককটা বদলে যেতে পারে। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি মানে কোনো দুটো বস্তুকে যদি আমি মিটার স্কেলে মাপি, অর্থাৎ এককটা যদি মিটার নিই, আর কোনো ওই দুটোকে যদি আমি সেন্টিমিটার স্কেলে মাপি, তাহলে তো ট্রেন্ডটা তো সেমই থাকবে, যে বড় সে বড়ই থাকবে, যে ছোটো সে ছোটোই থাকবে, কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে যে কোন মানটা কত। ঠিক আছে, তো পাউলিং স্কেল, মুলিকান স্কেল এবং অ্যালরেড-রোচো স্কেল, এই তিনটেকে তিন রকমভাবে ডিফাইন করা যেতে পারে। সবচেয়ে সহজ যেটা মুলিকান স্কেল। ঠিক আছে, মুলিকান স্কেল, যে স্কেলটা মুলিকান দেখেছিল যে বেসিক্যালি ইলেকট্রোনেগেটিভিটির গল্পটা খানিকটা ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন কী বলা ওটাকে, ইলেকট্রন গেইন এনথালপি, একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি, এই দুটোর ইলেকট্রন গেইন এনথালপি, একটা আয়নাইজেশন এনথালপি, হ্যাঁ আয়নাইজেশন এনথালপি, এই দুটোর সঙ্গে সামহাও রিলেটেড। হ্যাঁ, এবং সেইটার ওপর ভিত্তি করে মুলিকান স্কেল কি বলছে, মুলিকান বলছে কোনো একটা অ্যাটম তার কাই মানে তার ইলেকট্রোনেগেটিভিটি ক্যান বি গিভেন অ্যাজ তার আয়োনাইজেশন পোটেনশিয়াল প্লাস ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল প্লাস ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি ডিভাইডেড বাই 2। অর্থাৎ ও বেসিক্যালি কোনো একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিকে, তার পেছনে সঙ্গত লজিক আছে কিন্তু আমি সেই লজিকের দিকে যাচ্ছি না, ও কোনো একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটিকে তার আয়নাইজেশন পোটেনশিয়াল এবং তার ইলেকট্রন গেইন, ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল এবং ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপির এই দুটোর গড় হিসাবে প্রকাশ করছে। ঠিক আছে, এই দুটোর গড় হিসাবে প্রকাশ করছে, এই হচ্ছে মুলিকান স্কেল। আচ্ছা, এটা সবচেয়ে সিম্পলেস্ট বলা যেতে পারে, মানে সবচেয়ে সিম্পলেস্ট অ্যাপ্রোচ। দেন হচ্ছে আমি যদি দেখি পাউলিং স্কেল। পাউলিং স্কেল, পাউলিং কীভাবে জিনিসটাকে অ্যাপ্রক্সিমেট করছে, পাউলিং আরেকটু সফিস্টিকেটেড মেথড চিন্তা করছে এবং তার উপর দাঁড়িয়ে সে ইয়ে করছে, ওই জন্য ওর ফর্মুলাটা আরেকটু কমপ্লেক্স। ঠিক আছে, পাউলিং বলছে কোনো একটা অ্যাটমের পাউলিং স্কেলে ইলেকট্রন ঋণাত্মকতা ইজ ইকুয়াল টু one factor which is 1.35 into chi m to the power half minus 1.37। অর্থাৎ পাউলিং স্কেলটা কিন্তু আবার ডিফাইন হচ্ছে মুলিকান স্কেলের উপর ভিত্তি করে। ঠিক না, পাউলিং স্কেলে কোনো একটা পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির ফ্যাক্টরটা সেটা মুলিকান স্কেলের উপর ডিপেন্ড করছে, হুইচ ইজ 1.35 ইন্টু মুলিকান স্কেলে ওই অ্যাটমটার যে তড়িৎ-ঋণাত্মকতা টু দি পাওয়ার হাফ, অর্থাৎ √/-1.37। উই ক্যান এটাকে একটু খুলে লেখা যায়। আমি যদি মুলিকান স্কেলটাকে এখানে বসিয়ে দিই, তাহলে পাউলিং স্কেল ইজ ইকুয়াল টু 1.35 ইন্টু আয়নাইজেশন পোটেনশিয়াল প্লাস ইলেকট্রন গেইন এনথালপি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1.37। দিস ইজ দ্য পাউলিং স্কেল। আর একটু কমপ্লেক্স, আমি কোনোটাই লজিকের দিকে যাচ্ছি না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যালরেড-রোচো। এটা আরও খানিকটা কমপ্লেক্স এবং এখানে তড়িৎ ঋণাত্মকতার সাথে যেটা মোস্ট ফান্ডামেন্টাল প্রপার্টি, এতক্ষণ আমরা আয়নাইজেশনটা এখানেও যদি দুটোই দেখি পাউলিং বা মুলিকান, এক্ষেত্রে দুটো ডিরাইভ প্রপার্টি অর্থাৎ ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন আয়নাইজেশন এনথালপি, এই দুটোর রেসপেক্টে তড়িৎ ঋণাত্মকতাকে ডিফাইন করা হয়েছে। অ্যালরেড-রোচো তার থেকে একটু কমপ্লেক্স, ওই জন্য ফর্মুলাটাও আর একটু কমপ্লেক্স হবে, কিন্তু এখানে মোস্টলি হচ্ছে অ্যাটমের রেডিয়াস এবং অ্যাটমের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যে দুটোর ওপর আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি যে ইলেকট্রনটার প্রতি আকর্ষণ বা মানে বাইরের থাকা যে বন্ডেড ইলেকট্রন পেয়ার তার প্রতি আকর্ষণটা এই দুটোর ওপরই ডিরেক্টলি ডিপেন্ড করতে পারে। একটা অ্যাটমটার মানে ওই অ্যাটমটার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা মানে বন্ডেড ইলেকট্রন সেটা তো ওই অ্যাটমটার বাইরে আছে, তাহলে তার মধ্যে কতটা দূরত্ব অর্থাৎ অ্যাটমের রেডিয়াস সেটার উপর ডিপেন্ড করতে পারে, আর ওই অ্যাটমটার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তার উপর ডিপেন্ড করতে পারে। তার উপর দাঁড়িয়ে অ্যালরেড-রোচো যে স্কেলটা দেয় সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাটমের অ্যালরেড-রোচো তড়িৎ ঋণাত্মকতা ইজ ইকুয়াল টু 0.744 প্লাস 35.90
জেড এফেক্টিভ বাই আর স্কোয়ার, যেখানে আরটা পিকোমিটার এককে আছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখানে আরটা কিন্তু পিকোমিটার এতে বসানো আছে, তাহলে এটা হচ্ছে অ্যালডেব্রো স্কেল। দিজ আর দ্য বেসিক্যালি থ্রি ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি মেজারমেন্ট স্কেল, যার উপর দাঁড়িয়ে একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি মাপতে পারি। সবচেয়ে সফিস্টিকেটেড হচ্ছে অ্যালডেব্রো এবং বাকি তো গেল, ঠিক আছে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে বেসিক যে পার্থক্যগুলো সেটা ইম্পর্টেন্ট আমাদের, যে সর্বনিম্ন শক্তি স্তরে, ঠিক আছে, অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষপথে একটা গ্যাসিয়াস আইসোলেটেড অ্যাটমে আমি একটা ইলেকট্রন প্লেস করতে চাইছি, তার জন্য যে এনথালপি চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গেইন এনথালপি, ঠিক আছে। ওয়্যারঅ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি সেইটা কি না, ইলেকট্রোনেগেটিভিটিটা হচ্ছে বেসিক্যালি আমি একটা কোভ্যালেন্ট বন্ডেড অবস্থায় থাকা যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে নিজের দিকে টানার যে ক্ষমতা সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বাকি জিনিস বইতে আছে, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু এককবিহীন রাশি, ঠিক আছে। ডিফারেন্ট স্কেলে তাকে মাপা যেতে পারে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি একটি এককবিহীন রাশি, ঠিক আছে, এককবিহীন রাশি। অর্থাৎ এটা খানিকটা একটু কনফিউজিং, কারণ আমি যদি ডিফারেন্ট কোন স্কেলে মাপছি সেটা আমাকে বলে দিতে হয় অবশ্যই, এবং সেই দিক দিয়ে একটা একক বলা যেতে পারে যে আমি পাউলিং স্কেলে এর তড়িৎ ঋণাত্মকতা 5 পেয়েছি, তার মানে হচ্ছে ওর এককটা পাউলিং স্কেল হয়ে যায়। সেই প্রিন্সিপাল অ্যাপ্রোচে আমি যদি দেখি তাহলে তড়িৎ ঋণাত্মকতার একটা একক রয়েছে, সেটা হচ্ছে তুই কোন স্কেলে মাপছিস তার উপরে। কিন্তু দিনের শেষে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু একটা সংখ্যা মাত্র, ঠিক আছে। আচ্ছা, এবং তড়িৎ ঋণাত্মকতার জেনারেল ট্রেন্ড সেটা কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তির সঙ্গে সিমিলার, ঠিক আছে। আচ্ছা, ফলে এই হচ্ছে ইলেকট্রন আছে। এখানে আরেকটা জিনিস ছোট্ট করে বলে দেওয়া যেতে পারে, যেটা তোদের বইতে খুব নেই, কিন্তু আমরা এটা নিয়ে একটা বলতে পারি যে থাক, মানে আমি ভাবছিলাম বলবো, কিন্তু সেটা হচ্ছে পোলারাইজিবিলিটি। এটা পরীক্ষার পরে বলা যাবে। পোলারাইজিবিলিটি এখন মাথা ঘামিয়ে লাভ নেই, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, তুই আরেকটা জিনিস বলতে বলেছিলি, সেটা হচ্ছে যে ডায়াগোনাল রিলেশনশিপ। ডায়াগোনাল রিলেশনশিপ বা বাংলায় হচ্ছে কর্ণ সম্পর্ক, ঠিক আছে, কর্ণ সম্পর্ক। সেটা কি হয় যে সাধারণভাবে আমরা যে প্রপার্টিগুলো পড়লাম, অ্যাটমিক রেডিয়াস, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রোনেগেটিভিটি, সাধারণভাবে যদি আমরা তার ট্রেন্ডটা দেখি কোনো ব্যতিক্রমকে মাথায় না রেখে, তাহলে তার ট্রেন্ডটা কি? তার ট্রেন্ডটা হচ্ছে যে ফ্রম লেফট টু রাইট ওই প্রপার্টিটা যা ঘটে, অর্থাৎ যদি আমি লেটস সে অ্যাটমিক রেডিয়াস ধরি, অ্যাটমিক রেডিয়াই, তাহলে আমরা জানি ফ্রম লেফট টু রাইট অ্যাটমিক রেডিয়াস হচ্ছে কমবে, তাই তো? তাহলে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে। আর ফ্রম টপ টু বটম ওই একই ফিচার অ্যাটমিক রেডিয়াস যদি ধরি, তাহলে সেটা তার উল্টোটা দেখা দেবে, সঙ্গত কারণেই দেখা দেবে। অর্থাৎ লেফট টু রাইট অ্যাটমিক রেডিয়াস যদি কমে, টপ টু বটম অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে। এটা যে কোনো ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে সত্যি, যেমন আয়নাইজেশন এনথালপি লেফট টু রাইট বাড়ে,
হ্যাঁ, কিন্তু আয়নাইজেশন এনার্জি টপ টু বটম কমে। ইলেকট্রন অ্যাফিনিটি লেফট টু রাইট বাড়বে, ইলেকট্রন লেফট টু রাইট কমবে, ঠিক আছে, আর টপ টু বটম বাড়বে, ঠিক আছে। এবার অর্থাৎ যে কোনো এই পিরিয়ডিক প্রপার্টি, সেটা যদি আমি অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইটে যাই, তার যে ট্রেন্ড দেখা যায়, আমরা যদি অ্যালং দ্য গ্রুপ টপ টু বটমে নামি, তার উল্টো ট্রেন্ড দেখা যায়। এই কারণেই প্রথম 2-3 পর্যায়ের মধ্যে ফার্স্ট 2 to 3 পিরিয়ডস, সেখানে একটা মজার ঘটনা দেখা যায়, তারপরে আর দেখা যায় না, কারণ এটা খুবই একটা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, এটা খুব কংক্রিট অ্যাপ্রোচ নয়, ফলে পরে আর দেখা যাবে না। সেটা হচ্ছে, যেমন ধর আমি যদি দেখি যে লিথিয়াম আছে, তারপর হচ্ছে বেরিলিয়াম আছে, আর তারপর ধর সোডিয়াম আছে, আর ম্যাগনেসিয়াম আছে। তাহলে আমি যদি এইভাবে ভাবি যে আমি যখন লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে যাচ্ছি, ঠিক আছে, আমরা যখন লিথিয়াম থেকে বেরিয়ামের দিকে যাচ্ছি, লেটস সে অ্যাটমিক রেডিয়াস কী হচ্ছে, লিথিয়াম থেকে বেরিয়ামের দিকে গেলে অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে অ্যাটমিক রেডিয়াস হচ্ছে কমবে, তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়ামে অ্যাটমিক রেডিয়াস কমলো। আবার আমি যদি বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের দিকে যাই, আমি টপ টু বটম নামছি, তাহলে অ্যাটমিক রেডিয়াস বাড়বে, ঠিক আছে। তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেল, অ্যাটমিক রেডিয়াস কমলো, দেন বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামে হচ্ছে অ্যাটমিক রেডিয়াস খানিকটা বাড়ছে। বা উল্টো দিক দিয়ে আমি যদি অ্যাপ্রোচ করি, যে বেরিলিয়াম থেকে লিথিয়ামে এলাম, তাহলে অ্যাটমিক রেডিয়াস খানিক বাড়লো, আবার লিথিয়াম থেকে যখন সোডিয়ামে নামছি, বেরিলিয়াম থেকে বেরিলিয়াম থেকে লিথিয়ামে এলাম, তাহলে অ্যাটমিক রেডিয়াস বাড়লো, দেন লিথিয়াম থেকে সোডিয়ামে আসছি, তখন তার অ্যাটমিক রেডিয়াস কি বললাম, এটা যখন লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাচ্ছি, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে অ্যাটমিক রেডিয়াস কমবে সাধারণত, আবার ওপর থেকে নিচে যাচ্ছি, অ্যাটমিক রেডিয়াস বাড়বে। হ্যাঁ, ঠিক বলেছি। হ্যাঁ, মানে আইদার এইভাবে অ্যাপ্রোচ করতে পারি, ঠিক আছে, বা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি। এইভাবে যদি অ্যাপ্রোচ করি, তাহলে দেখি লিথিয়াম থেকে সোডিয়ামে আমার সাইজটা বাড়লো, আবার সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে সাইজটা কমবে। তাহলে একবার বাড়ছে, একবার কমছে। এই জন্য প্রথম 2 নম্বর আর 3 নম্বর পিরিয়ডে, প্রথম 1 নম্বর পিরিয়ডটা তো খুব একটা ইম্পর্টেন্ট না, 2 নম্বর এবং 3 নম্বর পিরিয়ডে এই ধরনের একটা রিলেশন দেখা যায়, যে এই পিরিয়ডিক প্রপার্টিগুলো ডায়াগোনালি তার একটা সিমিলারিটি দেখা যায়। অর্থাৎ লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের অ্যাটমিক সাইজ বল, আয়নাইজেশন এনথালপি বল, সেই ভ্যালুর মধ্যে একটা সিমিলারিটি দেখা যায় ডিউ টু দিস কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, যে একবার জিনিসটা বাড়ছে তো আরেকবার কমছে, ঠিক আছে। এটা কি ডায়াগোনাল রিলেশনশিপ বলা হয়। যেমন লিথিয়ামের ক্ষেত্রে আমি যদি এক্স্যাক্ট ডেটা ইউজ করি, লিথিয়ামের অ্যাটমিক রেডিয়াস বা মেটালিক রেডিয়াস, লিথিয়ামের হচ্ছে 152 পিকোমিটার, ঠিক আছে, এগুলো সব পিকোমিটারে। বেরিলিয়ামের হচ্ছে 111 পিকোমিটার, সোডিয়ামের হচ্ছে 186, আর এটা আবার 160। তাহলে আমি যদি খেয়াল করি যে লিথিয়াম থেকে এদিকে গেল, সাইজটা কমলো, আবার এখান থেকে এখানে বাড়ছে। অবশ্যই 152 পিকোমিটার এবং 160 পিকোমিটারের মধ্যে পার্থক্য আছে, বাট স্টিল দে আর কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে, কাইন্ড অফ সিমিলার। এটাকেই ডায়াগোনাল রিলেশনশিপ বলা হয়। তবে মানে এটা খুব বেটার অ্যাপ্রোচ নয়, এবং 2-3 পিরিয়ডের বাইরে তো এটা খাটেই না। আমার ধারণা আমরা এটা পড়ে ফেলেছি, ঠিক আছে। যেটা এখান থেকে বলার, যে ধাতব প্রপার্টি, এটা সবসময় মানে যে মেটালিক প্রপার্টি, এই প্রপার্টিটা আলাদা করে আমি পড়াইনি, কিন্তু মেটালিক প্রপার্টি ইজ রিলেটেড টু ইলেকট্রোপজিটিভিটি। অর্থাৎ যে অ্যাটম যত বেশি ইলেকট্রোপজিটিভ, অর্থাৎ যে অ্যাটম যত রেডিলি ইলেকট্রন রিলিজ করে দিতে পারে, সে বেটার মেটাল। তাহলে অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইট আমি যদি যাই, তাহলে মেটালিক প্রপার্টি কী হবে? মেটালিক প্রপার্টি ডিক্রিজ করবে, আর টপ টু বটম যদি নামি, তাহলে মেটালিক প্রপার্টি ইনক্রিজ করবে, ঠিক আছে, ইনক্রিজ করবে।
আর তোদের ক্ষেত্রে সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। একটা জিনিস শুধু দেখে নিই আমি, রাসায়নিক সক্রিয়তা, ঠিক আছে, মানে উই ক্যান সে ডান ডান ডান।